আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে আজকের অনলাইন ক্লাসে ইউটিউব লাইভে স্বাগতম জানাচ্ছি। আমি তানজিরুল হোসেন রাব্বি, প্রভাষক, ফিনান্স, ব্যাংকিং ও বীমা, কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অবগত আছো যে আমরা অ্যাকাউন্টিং ফার্স্ট পেপার হিসাব বিজ্ঞান পরিচিতি এই অধ্যায়টি শুরু করব বলে তোমাদেরকে কথা দিয়েছিলাম। আজকে আমরা সেই অধ্যায়টি শুরু করেছি এবং এই অধ্যায়ের বেশ কিছু টপিক আমরা ইতিমধ্যে পড়ে ফেলেছি। তারই ধারাবাহিকতায় আজকে আমরা নতুন একটি টপিক পড়তে যাচ্ছি। আমাদের আজকের টপিক হলো হিসাব খাত ও হিসাবের শ্রেণী। এবং তোমরা অবগত আছো যে বিভিন্ন বোর্ডে বিগত বছর বা তার আগে এখান থেকে বিভিন্ন প্রশ্ন এসেছে এবং এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে উদ্দীপক আসবে। আর আজকে আমাদের সাথে তিনজন শিক্ষার্থী বন্ধু আমাদের সাথে আছে, ফারিহা, নওশিন এবং আমাদের সাথে আর একজন শিক্ষার্থী বন্ধু আছে প্রমি। আমি তোমাদের সবাইকে আজকের এই অনলাইন ইউটিউব লাইভ ক্লাসে স্বাগতম জানাচ্ছি। ধন্যবাদ স্যার, আপনাকে ধন্যবাদ। আমরা প্রথমেই যে বিষয়টা জানবো সেটা হলো হিসাবের শ্রেণী বিভাগ। এই হিসাবের শ্রেণী বিভাগ এখান থেকে প্রতি বছরই প্রশ্ন আসে, প্রতি বছর, ইচ এন্ড এভরি ইয়ার দেয়ার মাস্ট বি one question from this topic. So this topic is too much important for us, that means ACC level, and I am ensuring you that this topic is not only important for ACC level but also this topic is also important for SSC level. So যারা ACC লেভেলের আছো তারা তো এই টপিকটা ভালো করে আজকে ক্লাস করবে, এট দ্য সেম টাইম যারা SSC লেভেলে আছো তোমরাও আজকের ক্লাসটি ভালো করে করার চেষ্টা করবে, কারণ এখান থেকে আমাদের SSC লেভেলেও কোশ্চেন আসে। শিক্ষার্থী বন্ধুরা, হিসাবের শ্রেণী বিভাগ এটা বুঝতে হলে আমাদেরকে প্রথমেই যে বিষয়টা জানতে হবে সেটা হলো A equals to L plus OE। আমরা যে বেসিক যে অ্যাকাউন্টিং ইকুয়েশন জানি যে A equals to L plus OE, এটা যদি আমরা ভালো করে না বুঝি তাহলে কিন্তু আমরা হিসাবের শ্রেণী বিভাগগুলো আলাদা করতে পারবো না, আমাদের পক্ষে কঠিন হবে। তো তোমরা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছ যে হিসাব সমীকরণ অর্থাৎ A equals to L plus OE, এটা বিশ্লেষণের মাধ্যমে আমরা খুব সহজেই হিসাবের শ্রেণী বিভাগগুলো আইডেন্টিফাই করতে পারি। হিসাবের শ্রেণী মানে হলো, ধরো আমরা কিন্তু মানুষ, হ্যাঁ, আমরা কিন্তু আমাদের শ্রেণী কি, আমরা হলো স্তন্যপায়ী শ্রেণীতে আছি, তাই না? অ্যাজ লাইক সেম আমরা যদি এটাকে আরো শ্রেণী বিভাগ করি, যেমন আমরা হইলাম মানুষ, আমরা এখানে যদি দুটো খাত করি যে একজন একটা খাত হলো পুরুষ মানুষ, এটা একটা খাত, এট দ্য সেম টাইম একটা খাত হলো নারী, তার মানে আমরা মানুষ, এটা কিন্তু একটা শ্রেণী। এটাকে আমরা যদি দুইটা ভাগ করি, দুইটা খাত করি, তাহলে কি হবে? একটা খাত হলো পুরুষ মেল আর একটা খাত হলো নারী মানে ফিমেল। ঠিক এরকমই আমরা যদি হিসাবের শ্রেণী বিভাগ করতে যাই তো এক্ষেত্রে আমাদের A equals to L plus OE এটা ভালো করে আমাদের জানতে হবে। আর ইতিমধ্যে কিন্তু আমরা এই A equals to L plus OE এটা কিন্তু আমরা বিগত ক্লাসে দেখেছি। যারা আমার এই ক্লাসটি মিস করেছো আমার ইউটিউব চ্যানেলে চলে যাও, ওখানে প্লে লিস্টে আমার এই ক্লাসটি সাজানো আছে, দয়া করে দেখে নেবে। তো A equals to L plus OE মানে সম্পদ সমান সমান দায় প্লাস মালিকানা সত্ত্ব। আমরা যদি এটাকে আরেকটু ভাঙি, আমরা জানি যে ওই কে ভাঙলে আমরা চারটা উপাদান পাই এবং এটাকে মনে রাখার জন্য আমরা শিখেছিলাম আমরা ঈদে আরসি খাই। আমরা জানি যে ঈদে আরসি খাই, এই সিস্টেমে আমরা এই চারটা আইটেম মনে রাখতে পারি। এখানে আর মানে হলো রেভিনিউ মানে আয়, সি মানে হলো ক্যাপিটাল মানে মূলধন, ই মানে এক্সপেন্স মানে ব্যয়, আর ডি মানে ড্রয়িংস মানে ব্যয়। তাহলে আমরা হিসাবের যে শ্রেণী পাই, তাহলে এখান থেকে আমরা হিসাবের পাঁচটা শ্রেণী পাই। কয়টা শ্রেণী? পাঁচটা শ্রেণী। সে পাঁচটা শ্রেণী কি কি? সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব, আয়, ব্যয়। আমি আবারও বলতেছি, সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব, আয়, ব্যয়। এটাকে সহজে মনে রাখার জন্য আমি তোমাদেরকে বলেছিলাম আয় বেড়া স্বামী। এটাকে সহজে মনে রাখার জন্য আমরা কি ছন্দটা শিখবো? আয় বেড়া স্বামী মানে একজন মহিলা তার হাজবেন্ডকে বিবাহ করছে কিন্তু সে তার সাথে সাথে যায় না, তখন সে ধমক দিয়ে বলছে এই আয় বেড়া স্বামী। এখন আতে কি হয়? আয়। ব্যতে কি হয়? ব্যয়। ডাতে কি হয়? দায়। আয় বেড়া স্বামী, সাথে স্বামীর সাথে কি হয়? সম্পদ। আর মদি আমরা কি জানবো? মালিকানা সত্ত্ব। তার মানে আয় বেড়া স্বামী এটা হলো আমাদের হিসাবের পাঁচটা শ্রেণী: সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব, আয়, ব্যয়। আমরা এই পাঁচটা শ্রেণী, এটা হলো আমাদের মূল হিসাবের পাঁচটা শ্রেণী বিভাগ। তাহলে আমার বিশ্বাস যে হিসাবের শ্রেণী বিভাগগুলা তোমরা ভালো করে বুঝতে পেরেছো। এখন আমরা দেখবো যে
এই শ্রেণী বিভাগের আন্ডারে বিভিন্ন হিসাব খাত আছে, অনেকগুলো হিসাব খাত আছে এই শ্রেণী বিভাগের আন্ডারে, আমরা সেটা একটু দেখব। তো আমরা এটা দেখার আগে আমরা একটু নিজেদেরকে যাচাই করি যে এই হিসাব খাত থেকে হিসাবের এই শ্রেণীগুলোকে আমরা একটু আইডেন্টিফাই করার চেষ্টা করি। আমি প্রথমেই আমার শিক্ষার্থী বন্ধু প্রমির কাছে যাব যে প্রমি, তোমার সামনে যে একটা বক্স চলে আসছে সেই বক্সটা কি তুমি দেখতে পাচ্ছ? জি স্যার। ধন্যবাদ তোমাকে অসংখ্য প্রমি, তুমি বক্সটা দেখতে পাচ্ছ। এখানে দেখো, এখানে ঠিক বাম পাশে অনেকগুলো হিসাব খাত দেওয়া আছে, এগুলোকে বলা হয় হিসাব খাত, অর্থাৎ ইন্ডিভিজুয়াল হিসাব বা হিসাব খাত এখানে দেওয়া আছে। এখানে 10টা হিসাব খাত আমরা দেখতে পাচ্ছি, আর সেই 5টা শ্রেণী সম্পদ, খরচ, উত্তোলন, আয়, দায়, মূলধন। এই 10টা হিসাব খাত থেকে ওদেরকে আলাদা আলাদা হিসাব শ্রেণীতে আমাদেরকে আইডেন্টিফাই করে বসাতে হবে, এবং যার সামনে যেটা হবে সেটা আমরা টিক চিহ্ন দেব। এবং এইটাই কিন্তু আমাদের খুবই গুরুত্বপূর্ণ। উই হ্যাভ টু কনসাস, উই হ্যাভ টু মানে অ্যাওয়ার হতে হবে, আর মানে খুব ভালো মতো এটা দেখতে হবে, কারণ এইটার উপর থেকেই কিন্তু আমাদের পরীক্ষায় 100% কোশ্চেন আসবে। তাহলে আমি একটু প্রথমেই আমাদের শিক্ষার্থী বন্ধু প্রমির কাছে যাব, যে প্রমি তুমি আমাদেরকে প্রথমে একটু হেল্প করবা, যে প্রথম যে এখানে হিসাব খাতটা আছে আমরা দেখতে পাচ্ছি সেটা হলো দালান কোঠা। এই দালান কোঠা হিসাব খাতটা এই 5টা শ্রেণীর ভিতরে কোন শ্রেণীতে পড়ে? স্যার সম্পদ। অ্যাবসলিউটলি রাইট, অ্যাবসলিউটলি রাইট, ইওর অ্যানসার ওয়াজ 100% রাইট। এরপর আমি আমাদের আরেকজন শিক্ষার্থী বন্ধু আছে আমাদের সাথে, ফারিয়া, আমি ফারিয়ার কাছে যাব। ফারিয়া, এই বেতন এটা কোন ক্যাটাগরিতে পড়ে? খরচ। খরচ বা ব্যয়, অ্যাবসলিউটলি রাইট, ইওর অ্যানসার অ্যাবসলিউটলি রাইট। এরপর আমি এখন আমাদের শিক্ষার্থী বন্ধু আরেকজন আমাদের সাথে আছে নওশিন, আমি এখন নওশিনের কাছে যাব। নওশিনকে আমি অনুরোধ করব যে নওশিন, তুমি তৃতীয় যে হিসাব খাতটা আছে মূলধন, এটা কোন ক্যাটাগরিতে যাবে হিসাব শ্রেণী? অ্যাবসলিউটলি রাইট। আচ্ছা, এরপর আমরা আবার আমাদের আরেকজন শিক্ষার্থী বন্ধু প্রমির কাছে যাই। প্রমি বলো, উত্তোলন এটা কোন ক্যাটাগরিতে যাবে? এটা উত্তোলন ক্যাটাগরিতেই যাবে। উত্তোলন তো উত্তোলন ক্যাটাগরিতে যাবে। এরপর আবার ফারিয়ার কাছে আছি, ঋণ প্রদান, তুমি ঋণ প্রদান করেছো, তুমি ব্যয় বলেছো, উত্তরটা সঠিক নয়। দায় বলেছো, তা উত্তরটা সঠিক নয়। আমরা প্রমির কাছে যাচ্ছি। প্রমি, তুমি ঋণ প্রদান করেছো, অর্থাৎ তুমি 5 লাখ টাকা একজনকে ঋণ দিছো, এটা কি ক্যাটাগরিতে যাবে, কোন শ্রেণীতে যাবে? স্যার আচ্ছা, তুমি খরচ। খরচ হয় নাই। আমরা এখন নওশিনের কাছে যাচ্ছি। আয় হয় নাই, আবারও ভাবো। আচ্ছা, তুমি যাকে ঋণ দিছো তার কাছ থেকে তুমি ঋণের টাকাটা পরে পাবে না, দ্যাট মিন্স তুমি তার কাছ থেকে সুবিধা পাবে। তাহলে যার কাছ থেকে আমরা সুবিধা পাই তাকে আমরা কি বলি? সম্পদ। ফারিয়ার উত্তর সঠিক, ঋণ প্রদান এটা কোন ক্যাটাগরিতে যাবে? সম্পদ, রাইট। আচ্ছা, ফারিয়া যেহেতু সঠিক উত্তর দিচ্ছে, ফারিয়ার কাছে আবারও যাই। ঋণ গ্রহণ, মানে তুমি এখন উল্টা ঋণ নিছো, এটা তাহলে কি কোন ক্যাটাগরিতে যাবে? অ্যাবসলিউটলি রাইট, দায়, কারণ তোমাকে এই ঋণের টাকা পরে কি করতে হবে? পরিশোধ করতে হবে, তুমি তার কাছে দায়বদ্ধ। আচ্ছা, এখন আমরা আবার প্রমির কাছে যাব। দেনাদার বিন্দু, এটা কোন ক্যাটাগরি হবে? স্যার দায়। দেনাদার বিন্দু এটা দায়? না না না, দেনাদার মানে কি? যার কাছে তুমি টাকা পাবে, উত্তর ভুল। আচ্ছা, নওশিন বলো। আয়, এটাও ভুল। ফারিয়া বলো। দেনাদার মানে কি? দেনাদার মানে তুমি যার কাছে টাকা পাবে। অ্যাবসলিউটলি রাইট, এটা সম্পদ, কারণ তুমি তো তার কাছ থেকে সুবিধা পাবে। আচ্ছা, প্রমির কাছে যাই। প্রমি, পাওনাদার এটা কোন শ্রেণীতে পড়বে? স্যার পাওনাদার। পাওনাদার মানে কি? যে তোমার কাছে টাকা পাবে। দায়। দায়, অ্যাবসলিউটলি রাইট, দায়। আচ্ছা, মূলধনের সুদ, ফারিয়া তুমি বলবা মূলধনের সুদ। আগে বোঝো, মূলধন কে দেয়? মালিক। মূলধন কে দেয়? মালিক মূলধন দেয়। আর মূলধনের সুদটা কে দেবে? ব্যবসা থেকে মালিককে দেবে। তাহলে ব্যবসা মালিককে মূলধনের সুদ প্রদান করতেছে, এটা কি হবে? ভুল। নওশিন বলো। ভুল। প্রমি বলো। স্যার আয় হবে। আয় হবে না, আবার বোঝো, মূলধনটা কে দিছে? মালিক ব্যবসায় মূলধন দিছে, আর ব্যবসা থেকে মালিককে উল্টা মূলধনের সুদ প্রদান করা হয়েছে। কোনো কিছু প্রদান করলে কি হয়?
প্রমি বলো তো, জি কোনো কিছু প্রদান করলে কি হয়? স্যার খরচ হয়। খরচ হয়, রাইট, এটা ব্যয় হবে। আচ্ছা, নওশিন বলো, বিনিয়োগ এটা কি? তুমি এক জায়গায় টাকা বিনিয়োগ করছো, ব্যাংকে 5,000 টাকা বিনিয়োগ করছো, ব্যবসায় 5,000 টাকা বিনিয়োগ করছো, হ্যাসারিতে 5,000 টাকা বিনিয়োগ করছো। সম্পদ, অ্যাবসলিউটলি রাইট, কারণ ওখান থেকে আমরা পরবর্তীতে সুবিধা পাবো। তাহলে মোটামুটি আমরা আমাদের বেসিক কিছু বিষয় বুঝতে পারছি এখান থেকে, যদিও আমরা কিছু ভুল অ্যান্সার দিছি, আবার কিছু আমরা সঠিক উত্তর দিছি। তাহলে এখন এটা আমাদেরকে বুঝতে হবে যে কোন হিসাব খাত কেন সম্পদ, কোন হিসাব খাত কেন দায়, why this account will be termed as asset or termed as capital or termed as drawings. You have to know the explanation. এই explanation এখন আমরা দেখব, অর্থাৎ হিসাব খাত ও শ্রেণীর সাথে লেনদেনের সম্পর্ক এখন আমরা জানব। তাহলে আমরা শুরু করি। আমরা দেখি প্রথমে এখানে আমাদের কি আছে। প্রথম হিসাব খাতটা হলো মূলধন। মূলধন একেবারে কমন একটা হিসাব খাত। আমরা জানি এই মূলধনটা কে দেয়? এই মূলধনটা মালিক দেয়। এই মূলধনটা কে দেয়? মালিক। এই কারণে এই মূলধনটা কোন শ্রেণীতে যাবে? মালিকানা সত্ত্বে যাবে। কেন যাবে সেটার ব্যাখ্যা আমরা একটু দেখি। মালিক প্রতিষ্ঠানকে নগদ অর্থ, পণ্য, সম্পদ, সুবিধা প্রদান করলে মূলধন হিসাবে লিপিবদ্ধ হয়। অর্থাৎ মালিক যদি ব্যবসায় কোনো টাকা দেয়, মালিক যদি ব্যবসায় কোনো পণ্য দেয়, মালিক যদি ব্যবসায় কোনো সম্পদ দেয়, মানে মালিক ব্যবসায় যা কিছুই বিনিয়োগ করুক না কেন, এটা কি নামে অভিহিত হবে? মূলধন। এটা হলো হিসাব খাতের নাম। আর এটা কোন শ্রেণীতে পড়বে? মালিকানা সত্ত্ব। আমরা কি বুঝাইতে পারছি? আমি কি বুঝাইতে পারছি প্রমি? জি স্যার। ধন্যবাদ। আচ্ছা, এরপর আসো আমরা দেখব উত্তোলন। উত্তোলন এটা হলো একটা হিসাব খাত। এটা কোন শ্রেণীতে পড়বে? মালিকানা সত্ত্ব শ্রেণীতে পড়বে। কেন? প্রতিষ্ঠান হতে মালিক ব্যক্তিগত প্রয়োজনে নগদ অর্থ উঠাক, পণ্য উঠাক, সম্পদ উঠাক, যাই গ্রহণ করুক, মালিক ব্যবসা থেকে যা কিছু গ্রহণ করবে বা উঠাবে, সেটাকে আমরা কি বলবো? উত্তোলন। আর উত্তোলনের দ্বারা মালিকানা সত্ত্ব কি হবে? হ্রাস পাবে, কারণ মালিক বিনিয়োগ করেছিল, মালিকের টাকা মালিক উঠিয়ে নিয়ে গেছে, এই কারণে এটা কি হবে? মালিকানা সত্ত্ব শ্রেণীতে পড়বে। এরপর আসো নগদান। নগদান এটা হিসাব খাতের নাম। এটা কোন শ্রেণীতে যাবে? সম্পদ শ্রেণীতে যাবে। কেন? কারণ লেনদেনের দ্বারা নগদ অর্থে প্রাপ্তি বা প্রদান ঘটলে এটা নগদান হিসাব খাতে লিপিবদ্ধ হয়। ব্যাংক হিসাব এটাও সম্পদ ক্যাটাগরিতে যাবে। কেন? কারণ লেনদেনের দ্বারা ব্যাংকে জমাকৃত অর্থ বৃদ্ধি বা হ্রাস ঘটলে তা ব্যাংক হিসাব খাতে লিপিবদ্ধ হয় এবং এটা সম্পদ। এরপর আসো ক্রয়। ক্রয় এটা একটা হিসাব খাত। এটা কোন শ্রেণীতে যাবে? ব্যয়। কেন? নগদে ক্রয় করতে পারো, চেকে ক্রয় করতে পারো, কার্ডে ক্রয় করতে পারো, ধারে ক্রয় করতে পারো, কোনো বিলের মাধ্যমে, যেভাবেই তুমি ক্রয় করো না কেন, এটা তোমার ক্রয় হিসাব খাতে লিপিবদ্ধ হবে। এরপর আসো বিক্রয়। বিক্রয় এটা হিসাব খাতের নাম। এটা কোন ক্যাটাগরিতে যাবে? আয় ক্যাটাগরিতে। কেন? তুমি নগদে বিক্রি করতে পারো, চেকে বিক্রি করতে পারো, কার্ডে যেভাবেই বিক্রি করতে পারো কিনা, এটা তোমার আয় হবে। এরপর আসো আসবাবপত্র। এটা একটা হিসাব খাতের নাম। এটা কোন হিসাব শ্রেণীতে পড়বে? সম্পদ। কেন? তুমি চেয়ার, টেবিল, আলমারি, শোকেস, ফাইল, ক্যাবিনেট যাই হোক না কেন, স্থায়ী সম্পত্তি ক্রয় বিক্রয় হলে সেটা আসবাবপত্র হিসাব খাতে না যাবে এবং হিসাবের শ্রেণী কোনটা হবে? সম্পদ। এরপর আসো কলকবজা যন্ত্রপাতি। এটাও সম্পদ শ্রেণীতে যাবে। কেন? কোনো মেশিন ক্রয়, সংস্থাপন, মেশিন সম্প্রসারণ, মেশিন বিক্রয় যাই হোক না কেন, এটা কলকবজা বা যন্ত্রপাতি এই হিসাবে লিপিবদ্ধ হবে আর হিসাবের শ্রেণী কোনটা হবে? সম্পদ। আমরা কি বুঝতে পেরেছি? জি স্যার। আচ্ছা, এভাবে আরো কিছু আছে, যেমন ক্রয় ফেরত। ক্রয় ফেরত মানে কি? তুমি পণ্য ক্রয় করেছিলে, তুমি পণ্য কি করেছিলে? ক্রয় করেছিলে। এরপর এই পণ্যটা তুমি কি করছো? ফেরত দিছো। এটা কোন ক্যাটাগরিতে যাবে? ব্যয় ক্যাটাগরি। যদিও এটা ব্যয় ক্যাটাগরিতে কেন যাবে? কারণ এটা ব্যয়টা কি করছে? হ্রাস করছে। এটা কিন্তু মালিকানা সত্ত্ব বৃদ্ধি করবে, কিন্তু এটা কোন শ্রেণীতে যাবে? ব্যয় শ্রেণীতে যাবে। এরপর আসো বিক্রয় ফেরত। বিক্রয় ফেরত মানে কি? তুমি একটা পণ্য বিক্রি করেছিলা, এটা তোমার পছন্দ অনুযায়ী হয় নাই, নিম্নমানের হওয়ার কারণে ওই দোকানে গিয়ে তুমি আবার এটা কি করছো? ফেরত দিয়ে আসছো। এটা কিন্তু আয় ক্যাটাগরিতে হবে, যদিও এটা কিন্তু আয়কে হ্রাস করেছে, কারণ একটা পণ্য যখন তুমি বিক্রি করেছিলা তখন তোমার আয় হয়েছিল, সে আবার তোমার পণ্য তোমাকে ফিরিয়ে দিয়ে গেছে, এটা কিন্তু আয় হ্রাস করবে। আয় হ্রাস করবে মানে
মালিকানা সত্ত্বকে কমিয়ে দেবে, কিন্তু এটা আয় ক্যাটাগরিতে লিপিবদ্ধ হবে। এরপর আসো পাওনাদার। পাওনাদার মানে দায়, যে তোমার কাছে টাকা পাবে এটা দায় শ্রেণীতে যাবে। দেনাদার, যার কাছে তুমি টাকা পাবে এটা সম্পদ শ্রেণীতে লিপিবদ্ধ হবে। প্রদেয় বিল মানে তোমাকে টাকা পরিশোধ করতে হবে, বিলের টাকা, এটা দায়ে চলে যাবে। একটা জিনিস মনে রাখবা, প্রদেয় শব্দ মানেই দায়, আর প্রাপ্য শব্দ মানেই সম্পদ। প্রাপ্য নামে যাই থাকুক, প্রাপ্য নোট, প্রাপ্য বিল, প্রাপ্য হিসাব, প্রাপ্য নামে যাই থাকুক সেটা সম্পদ ক্যাটাগরিতে যাবে। মজুদ পণ্য, সমাপনী মজুদ পণ্য বা প্রারম্ভিক মজুদ পণ্য সম্পদ ক্যাটাগরিতে যাবে। এরপর এখানে আরো কিছু আইটেম আছে, আমরা একটু তাড়াতাড়ি বলে যাই। ঋণ হিসাব, ঋণটা কিন্তু দায়ের ভিতরে যাবে, দায়ের শ্রেণী। বিনিয়োগ হিসাব খাতটা যাবে সম্পদ শ্রেণীতে। বেতন হিসাব খাতটা যাবে ব্যয় শ্রেণীতে। মণিহারি বলতে কি বোঝাচ্ছে, যেমন কাগজ, কলম, পেন্সিল, স্কেল, ফাইল, কভার, পিন, ক্লিপ ইত্যাদি স্টেশনারি টাইপের মণিহারি হিসাব, এটা ব্যয় ক্যাটাগরিতে যাবে। ভাড়া হিসাব খাতটা ব্যয় শ্রেণীতে যাবে। পরিবহন হিসাব খাতটা ব্যয় শ্রেণীতে যাবে। প্রদত্ত সুদ বা প্রাপ্ত সুদ, এই যে একটু আগে দেখো বলা হয়েছিল মূলধনের সুদ, এগুলো কি আয় ক্যাটাগরিতে। আর উত্তোলনের সুদ বা কোনো সুদ যদি তুমি প্রদান করো সেইটা ব্যয় ক্যাটাগরিতে যাবে। তাহলে এটা আমরা মোটামুটি বুঝতে পারলাম। এরপর আসো মেরামত হিসাবটা, এটা ব্যয় ক্যাটাগরিতে যাবে। অফিস সরঞ্জাম হিসাব খাতটা সম্পদ ক্যাটাগরিতে যাবে। অফিস সাপ্লাই যেমন ঘড়ি, স্টেপলার, ক্যালকুলেটর, পেপার ওয়েট, এগুলো অফিস সাপ্লাই হিসাব খাত নামে সম্পদ হিসাব শ্রেণীতে যাবে। আর যদি বলে কম্পিউটার, ভারী যন্ত্রপাতি, ফটোকপি মেশিন, প্রিন্টার, এগুলো কিন্তু অফিস সরঞ্জাম হিসাব খাতে যাবে, কিন্তু হিসাবের শ্রেণী কোনটা হবে, সম্পদ। তাহলে কি আমরা এই পর্যন্ত বুঝতে পারলাম? প্রমি, জি স্যার। জি ধন্যবাদ তোমাকে। আমরা আরেকটু সামনে যাই, এরপর কি আছে দেখি। আচ্ছা, তাহলে একটু আগে কিন্তু আমরা নিজেরা একটু নিজেদেরকে যাচাই করছিলাম, তাই না? 10টা যাচাই করছিলাম। এখন তো আমরা অনেক জিনিস শিখেছি, এখন আমরা আবার একটু যাচাই করি যে আগের গুলো আমরা পারি কিনা। আমি প্রথমে প্রমির কাছে যাই। প্রমি, বিনিয়োগের সুদ এটা কোন ক্যাটাগরিতে যাবে? স্যার, খরচ। ভুল বলছো। ফারিয়া বলো। তুমি বিনিয়োগ করছো, ওখান থেকে তুমি বিনিয়োগের সুদ পাইছো। সম্পদ। হয় নাই। নওশিন বলো। স্যার, মূলধন। হয় নাই। নওশিন বলো। তুমি এক জায়গায় বিনিয়োগ করছো, ধরো একটা ব্যাংকে তুমি 5 লাখ টাকা পাইছো, ওখানে আয়। রাইট, অ্যাবসলিউটলি রাইট। নওশিনের উত্তর সঠিক। বিনিয়োগের সুদ এটা আয়, সরি ভুল বলছি, এটা ভুল লিখছি। বিনিয়োগের সুদ আমি ভুল এটা দিছি। বিনিয়োগের সুদটা কোন ক্যাটাগরিতে যাবে? আয়, কারণ তুমি বিনিয়োগ করছো ওখান থেকে কিন্তু তুমি সুদ পাইছো, এটা আয় হবে। এই যে আমি একটু পিছনে গিয়ে দেখাই, এই যে দেখো, এই যে বিনিয়োগের সুদ এটা হচ্ছে প্রাপ্তি, আর প্রাপ্তি থাকলে কি হবে? আয় হবে। আচ্ছা, এরপর আসো ঋণের সুদ। প্রমি বলো, ঋণের সুদ প্রদান কোন ক্যাটাগরিতে যাবে? ঋণের সুদ প্রদান। স্যার, আয়। হয় নাই, ভুল বলছো। ফারিয়া বলো। খরচ, অ্যাবসলিউটলি রাইট। কোনো কিছু প্রদান করলে তো খরচ হয়, আর কোনো কিছু প্রাপ্তি হলে তো আয় হয়, এটা তো আমরা জানি, একটু আগে দেখেছি। আচ্ছা, তাহলে নওশিন বলো, ঋণের সুদ প্রাপ্তি এটা কোথায় যাবে? আয়। এরপর ফারিয়া বলো, মেরামত এটা কোন ক্যাটাগরিতে যাবে? স্যার, সম্পদ। ভুল হয়েছে, মেরামত। প্রমি বলো। স্যার, খরচ। অ্যাবসলিউটলি রাইট, খরচ। মেরামত করলে তো খরচ হয়। আচ্ছা, এটা খরচ কাটা। এরপর নওশিন বলো, শিক্ষানবিশ সালামি। শিক্ষানবিশ সালামি জিনিসটা কি জানো? ধরো তুমি কোথাও, ওই যে আমরা এমবিবিএস যাদের হয়ে যায় পরে ইন্টার্নশিপ থাকে না, ওরা কারো আন্ডারে থেকে কাজ করে, ওখান থেকে কিছু টাকা পায়, ওটাকে বলা হয় শিক্ষানবিশ সালামি। আচ্ছা, ঈদের সালামি তোমাদের কি হয়? আয়, রাইট। সালামি মানেই আয়, তাহলে এই শিক্ষানবিশ সালামি কি হবে? আয়। তাহলে এইটার উল্টা তাহলে শিক্ষানবিশ ভাতা হবে। ফারিয়া বলো তো, শিক্ষানবিশ ভাতা মানে তোমাকে দিতে হবে। অ্যাবসলিউটলি রাইট, ফারিয়ার উত্তর সঠিক, খরচ। বিমা সালামি এটা কিন্তু আয় হবে না, বিমা সালামিটা কি হবে? ব্যয় হবে। বিমা সালামিটা কি হবে? ব্যয়, মানে বিমা দিতে হয়, খরচ। আচ্ছা, জীবন বীমা প্রিমিয়াম এটা প্রমি শুধু পারবে আশা করি। প্রমি বলো, মালিকের জীবন বীমা প্রিমিয়াম। মালিকের, কিন্তু জীবন বীমা প্রিমিয়ামটা কার? মালিকের। সম্পদ। হয় নাই। নওশিন বলো। উত্তোলন, অ্যাবসলিউটলি রাইট। নওশিনের উত্তর সঠিক। মালিকের খরচ প্রদান করলে সেটা উত্তোলন হয়। আয়কর এটাও মালিকের, তাহলে কোনটা হবে? নওশিন বলো।
উত্তোলন উত্তোলন। আচ্ছা, এখানে একটা ক্লাবের নাম দেওয়া আছে, ইউনাইটেড ক্লাব। এটা কিন্তু দুইটা হতে পারে, সম্পদও হতে পারে আবার দায়ও হতে পারে। কিরকম? ইউনাইটেড ক্লাবদের কাছে যদি তুমি টাকা পাও সেক্ষেত্রে সে সম্পদ হবে, আর ইউনাইটেড ক্লাব যদি তোমার কাছে টাকা পায় অ্যাবসলিউটলি। তাহলে আমরা এটা বুঝতে পারলাম। আচ্ছা, তাহলে এখন আমরা এটা দেখব। প্রথম তিনটা বলবে ফারিহা। ইউনাইটেড ক্লাব এটা আমরা দেখছি, এটা সম্পদও হতে পারে দায় হতে পারে। আচ্ছা, অগ্রিম প্রাপ্ত ভাড়া, গতকালকে তোমাদেরকে বলছিলাম। আচ্ছা, আগে একটা বলো, প্রাপ্ত ভাড়া এইটা কি? শুধু এইটা প্রাপ্ত ভাড়া, এটা কি? পাবো। প্রাপ্য না কিন্তু, প্রাপ্ত ভাড়া এটা কি হবে? পাবে। পেয়ে গেছি, তাহলে প্রাপ্ত ভাড়া শুধু এতটুকু কি হবে? প্রাপ্ত ভাড়াটা আয়। অ্যাবসলিউটলি রাইট, 9 উত্তর সঠিক, আয়। আচ্ছা, আয়টা যদি তুমি অগ্রিম নাও, আয়টা যদি অগ্রিম নাও মানে আয় অগ্রিম নিয়ে ফেলাইছো, হয় না। প্রমি বলো, আয় অগ্রিম নেছো, 2 মাসের বাড়ি ভাড়া অগ্রিম নিয়ে ফেলাইছো। অগ্রিম। আচ্ছা, তুমিও পারতেছ না, ফারিয়া বোধহয় পারবে। অ্যাবসলিউটলি রাইট, দায়। কেন দায়? কারণ আয় অগ্রিম হলে দায় হয়। তুমি তো বাড়ি ভাড়া তাদের কাছ থেকে তুমি অগ্রিম আয় নিচ্ছ, মানে টাকাটা অগ্রিম গ্রহণ করছো, তাহলে তার কাছে তোমরা দায়বদ্ধ হবে না? এই যে তোমরা বিভিন্ন টিচারের কাছে প্রাইভেট পড়ো, তোমরা যদি ওই টিচারকে 2 মাসের ভাড়া অগ্রিম দিয়ে দাও, তাহলে ওই টিচার তোমার কাছে দায়বদ্ধ হয়ে থাকবে না? আচ্ছা, এইটা বলবা, এটা প্রমি বলবা। অগ্রিম প্রদত্ত ভাড়া, আগে বলো প্রদত্ত ভাড়া কি প্রমি? ভাড়া প্রদান, এটা কি হবে? প্রদত্ত ভাড়া এটা কি হবে? প্রদত্ত ভাড়াই তো মানে আগেই আমি দিয়ে দিছি ভাড়া। প্রদত্ত ভাড়া শুধু এতটুকু কি হবে? এই আইটেমটা বলে, এইটা কোথায় পারবে? পারতেছো না, পারতেছো না। হয় নাই, ভুল হয়েছে। নওশিন বলো। খরচ, অ্যাবসলিউটলি রাইট, নওশিনের উত্তর সঠিক। শুধু প্রদত্ত ভাড়া, এটা খরচ। আচ্ছা, খরচটা তুমি অগ্রিম দিয়া ফেলাইছো, তাহলে কি হবে নওশিন? খরচ তুমি অগ্রিম দিছো, বেতন স্যারকে অগ্রিম দিয়া দিছো, বাড়ি ভাড়া অগ্রিম দিয়া দিছো, তাহলে কি পরে আর বাড়ি? হ্যাঁ, প্রমি বলো। দায় হবে এটা। দায় হবে না, ভুল বলছো। ফারিয়া বলো। স্যার খরচ। অগ্রিম হয় নাই, সম্পদ। ফারিয়ার উত্তর সঠিক। তুমি তো ভাড়া অগ্রিম দেছো, মানে বাড়ি ভাড়া যেখানে তোমার দেওয়ার কথা অগস্ট মাসের, সেখানে সেপ্টেম্বর অক্টোবর মাসেরও ভাড়া দিয়ে দেছো, তাহলে অগ্রিম ভাড়া দেছো, মানে ব্যয় অগ্রিম হলে কি হয়? সম্পদ। এখন দেখি, প্রমি বলো। বকেয়া বেতন, ব্যয় বকেয়া আছে। বকেয়া তো সম্পদ। ব্যয় বকেয়া আছে, এটা কি হবে? ও দায়। দায় 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 দায়, উত্তর সঠিক, উত্তর সঠিক, উত্তর সঠিক, দায়। আচ্ছা, ব্যয় অগ্রিম মানে অগ্রিম ব্যয় করছো, ভাড়া বেতন অগ্রিম দিয়ে দিছো, সম্পদ। স্যার এটা সম্পদ। অ্যাবসলিউটলি, তোমাদের দুইজনের উত্তর সঠিক। আচ্ছা, আসো বিজ্ঞাপন। নওশিন বলো বিজ্ঞাপন। খরচ, উত্তর সঠিক, উত্তর সঠিক, খরচ। বিলম্বিত বিজ্ঞাপন মানে একটা বিজ্ঞাপন তো তুমি 1 বছরের জন্য করো না, 3-4 বছরের জন্য করো, তাহলে ওই বিজ্ঞাপনটা থেকে তুমি 3-4 বছর সুবিধা পাবা, এটা বিলম্বে দেখাবা, তার মানে এটা কি হবে? না, সুবিধা পাবা। প্রমি বলো। সম্পদ, সম্পদ। বিলম্বিত বিজ্ঞাপন থাকলে সম্পদ। শুধু বিজ্ঞাপন খরচ, কিন্তু বিলম্বিত বিজ্ঞাপন সম্পদ। আন্তঃফেরত, আন্তঃফেরত মানে প্রতিষ্ঠানের ভিতরে ফেরত আসছে, আন্তঃফেরত মানে প্রতিষ্ঠানের ভিতরে ফেরত আসছে। এটা হলো তোমার বিক্রয় ফেরত। আন্তঃফেরত মানে কি? বিক্রয় ফেরত। এটা মনে রাখবা, আন্তঃফেরত মানে বিক্রয় ফেরত, আর বহিঃফেরত মানে ক্রয় ফেরত। এটাকে সহজে মনে রাখার জন্য উপায় হলো, এই বয়ের সাথে ব হবে না। খেয়াল করো, বিক্রয় ফেরতের প্রথম অক্ষর কি? ব। বহিঃফেরতের প্রথম অক্ষর কি? ব। বয়ের সাথে ব হবে না, অর্থাৎ আন্তঃফেরত মানে বিক্রয় ফেরত, আর বহিঃফেরত মানে ক্রয় ফেরত। তাহলে আন্তঃফেরত মানে বিক্রয় ফেরত, এটা আয় ক্যাটাগরিতে যাবে, আর বহিঃফেরত মানে ক্রয় ফেরত, এটা ব্যয় ক্যাটাগরিতে। আন্তঃপরিবহন এটা খরচ, এটা খরচ ক্যাটাগরিতে যাবে। তো মোটামুটি আমরা এখানে বেশ অনেকগুলোই আমরা জানতে পারলাম যে কোন হিসাব খাতটা কোন শ্রেণীতে যাবে। আচ্ছা, এখন হলো অরিজিনাল উদ্দীপক। এই হলো কিন্তু উদ্দীপক এরকম থাকবে, অর্থাৎ এরকম লেনদেন দেওয়া থাকবে। আমরা একটু আগে দেখেছিলাম একটা হিসাব খাতকে একটা শ্রেণীতে ফালানো, আর এখন অরিজিনাল আসলে কি হবে? একটা লেনদেন থেকে 2টা হিসাব খাত বের করতে হবে। একটা লেনদেন থেকে কয়টা হিসাব খাত বের করতে হবে?
দুইটা। দুইটি। একটু আগে কিন্তু আমরা কি দেখছি, একটা ইন্ডিভিজুয়াল হিসাব খাতকে একটা ইন্ডিভিজুয়াল হিসাব শ্রেণীতে আমরা নিয়েছি, কিন্তু আসলে কিন্তু পরীক্ষায় প্রশ্ন কি থাকবে, একটা লেনদেন দেওয়া থাকবে, ওই লেনদেন থেকে তোমাকে কিন্তু দুইটা হিসাব খাত বের করতে হবে এবং ওই দুইটা হিসাব খাতের শ্রেণী করতে হবে, অর্থাৎ লেনদেন থেকে হিসাব খাত ও শ্রেণী আলাদা করো। এই হলো পরীক্ষার প্রশ্ন, এভাবে আসবে। তাহলে আমরা একটু শুরু করি, বোঝার চেষ্টা করি। আমরা জানি যে দুতরফা দাখিলা পদ্ধতি অনুযায়ী যে কোনো লেনদেনে কয়টা পক্ষ থাকবে, কমপক্ষে দুইটা পক্ষ। দুতরফা দাখিলা পদ্ধতিতে কমপক্ষে দুটা পক্ষ থাকবে, এটা হলো লুকা পেসিওলির সেই বিখ্যাত বই থেকে আমরা পেয়েছি এবং এটাকে বলা হয় ডাবল এন্ট্রি সিস্টেম, রাইট। এখন আমরা লেনদেনটা দেখব। আসবাবপত্র ক্রয় 5,000 টাকা, এখানে কিন্তু দুইটা হিসাব খাত আছে। কিভাবে আমরা একটু বুঝি। এখানে আসবাবপত্র ক্রয়ের ফলে নগদ টাকা ব্যবসায় কমে গেছে, তাহলে একটা হিসাব খাতের নাম হইলো নগদান। অন্যদিকে ব্যবসায় কি হয়েছে, আসবাবপত্র বৃদ্ধি পেয়েছে, তার মানে আরেকটা হিসাব খাতের নাম হইলো আসবাবপত্র। নগদান এটা কোন শ্রেণীর, সম্পদ শ্রেণীর। আবার আসবাবপত্র এটা কোন শ্রেণীর, সম্পদ শ্রেণীর। এরপর আসো দ্বিতীয় লেনদেন। বেতন প্রদান করা হলো 1,000। বেতন প্রদান করার ফলে ব্যবসা থেকে কি কমে গেছে, নগদ টাকা কমে গেছে, তাহলে নগদ একটা হিসাব। আর আমরা কি দিছি, বেতন দিছি, তাহলে বেতন একটা হিসাব, রাইট। তাহলে নগদান এটা হবে সম্পদ, আর বেতনটা এখানে হবে কি, ব্যয়। বেতনটা কোন শ্রেণী হবে, ক্রমিক কোন শ্রেণী হবে, ব্যয়। ধারে পণ্য ক্রয় 5,000। আচ্ছা, ক্রয় একটা হিসাব, পণ্য ক্রয় করছি, এটা কোন হিসাব শ্রেণীতে পড়বে, খরচ। আচ্ছা, এই যে পণ্য ক্রয় করছি, এটাকে আমরা নগদে ক্রয় করছি না, আমরা কিসে ক্রয় করছি, বাকিতে। তাহলে বাকিতে ক্রয়ের ফলে ওই লোক আমাদের কাছে টাকা পাবে, তাহলে যে আমাদের কাছে টাকা পাবে সে হলো কে, পাওনাদার। পাওনাদারকে আমরা বলি কি, প্রদেয় হিসাব। আর এটা একটা কি শ্রেণীর, দায়। আমরা বুঝতে পেরেছি। এরপর আসো, এটা তো দেখলাম ধারে পণ্য ক্রয়, এটা আমাদের হয়ে গেছে। এখন আসো নগদে বিক্রয়। এই যে লেনদেন, এই লেনদেনটাও দুইটা পক্ষ আছে, তোমরা কিন্তু পক্ষ আগে খুঁজবা, কারণ আগে যদি তোমরা পক্ষ মানে অ্যাকাউন্ট গুলো, হিসাব খাতগুলো আলাদা না করতে পারো, দেন কিন্তু হিসাব শ্রেণী তোমরা আলাদা করতে পারবা না। তাহলে নগদে বিক্রয় একটা হিসাব খাত হলো বিক্রয়। বিক্রয় একটা হিসাব খাত, এটা আয় হিসাবে যাবে শ্রেণীতে, এটা হিসাব শ্রেণী হলো আয়। আর আমরা এটা কিসে কিভাবে বিক্রয়টা করেছি, নগদে বিক্রয় করেছি, তাহলে আর একটা হিসাব খাতের নাম হলো নগদ, এটা কোন শ্রেণীতে যাবে, সম্পদ, রাইট। ধারে পণ্য বিক্রয়। ধারে পণ্য বিক্রয়, এখানে বিক্রয় একটা হিসাব খাত, বিক্রয় হিসাব খাত, এটা কিসের ভিতরে যাবে, আয়। এটা কিসের ভিতরে যাবে, আয়। আর এই যে আমরা ধারে বিক্রয় করলাম, এই টাকাটা কি আমরা তার কাছ থেকে পেয়েছি, তার কাছ থেকে পাই নাই, মানে তার কাছে আমাদের টাকা পাওনা আছে, আমরা ভবিষ্যতে পাবো। তাহলে যার কাছে আমরা টাকা ভবিষ্যতে পাবো, ক্রমিক, তাকে আমরা কি বলি, দেনাদার। অ্যাবসলিউটলি রাইট, দেনাদার। আর দেনাদারকে আমরা কি নামে ডাকি, প্রাপ্য হিসাব। এটা একটা সম্পদ। মালিক কর্তৃক উত্তোলন, মালিক উত্তোলন করেছে, তাহলে একটা হিসাব হলো উত্তোলন, এটা কি কোন শ্রেণীতে যাবে, মালিকানা সত্ত্ব। মনে রাখবা, উত্তোলন আর মূলধন সবসময় মালিকানা সত্ত্ব এই শ্রেণীতে যায়, উত্তোলন এবং মূলধন। আর মালিক কি উত্তোলন করছে, নগদ টাকা, তাহলে ব্যবসা থেকে নগদ হ্রাস পেয়েছে, তাহলে আর একটা হিসাব খাতের নাম হলো নগদ, এটা সম্পদ শ্রেণীতে যায়। পূর্বে ধারে পণ্য ক্রয়ের টাকা পরিশোধ করা হয়েছে, তাহলে নগদ টাকা হ্রাস পাইছে, নগদ টাকা হ্রাস পাইছে, তাহলে নগদ একটা হিসাব, এটা সম্পদ শ্রেণীতে যাবে। আর কাকে টাকা পরিশোধ করছি, পাওনাদারকে, তাহলে আরেকটা হিসাব খাতের নাম হলো পাওনাদার, মানে প্রদেয় হিসাব, এটা একটা হিসাব খাত এবং এটা দায় হিসাব শ্রেণীতে যাবে। ক্রমে বুঝতে পেরেছি আমরা। এরপর আসো, যন্ত্রপাতির উপর অবচয় ধরা হলো। এখানেও দুইটা হিসাব খাত আছে, একটা হলো অবচয়, এটা একটা হিসাব খাত। অবচয় এক ধরনের খরচ, এটা ব্যয় শ্রেণীতে যাবে। আর অবচয়টা কিসের উপর ধরা হয়েছে, যন্ত্রপাতির উপরে, তাহলে সম্পত্তি হ্রাস পাবে। আর একটা হিসাব খাতের নাম হলো যন্ত্রপাতি, এটা কোন শ্রেণীতে যাবে, সম্পদ শ্রেণীতে। অগ্রিম বীমা পরিশোধ করা হলো। ইন্স্যুরেন্স, অনেকে আছে না ব্যবসায়ের ইন্স্যুরেন্স করে, ব্যবসা যাতে আগুন লাগা বা কোনো ঝুঁকি থেকে ব্যবসাকে রক্ষা করার জন্য আমরা ইন্স্যুরেন্স করি। তাহলে একটা হিসাব খাত হলো নগদ টাকা, আমি নগদ টাকা দিয়ে ইন্স্যুরেন্স করেছি, একটা হিসাব খাতের নাম হলো নগদ, এটা কোন শ্রেণীতে যাবে, সম্পদ শ্রেণীতে।
আর অগ্রিম বীমা এটা একটা হিসাব খাত, ব্যয় যেহেতু অগ্রিম দিছি এই হিসাব খাতটা সম্পদ শ্রেণীতে যাবে। দালান ক্রয়, এখানে দালান একটা হিসাব এটা সম্পদ ক্যাটাগরিতে যাবে। আর দালান কিনছি নগদ টাকা দিয়া, নগদ একটা হিসাব খাত সম্পদ ক্যাটাগরিতে যাবে। এখানে নওশীন এবং ফারিয়ার মনে একটা প্রশ্ন আসছে, সেটা আমি বলে দিচ্ছি, সেটা হলো যে স্যার ক্রয় হিসাব আসলো না কেন? নওশীন এবং ফারিয়ার মনে একটা প্রশ্ন আসতেছে, স্যার ক্রয়ের সময় তো আমরা ক্রয় হিসাব নিয়েছি, কিন্তু দালান ক্রয়ের সময় কেন আমরা ক্রয় হিসাব নিলাম না? এটা প্রমি উত্তর দিতে পারবে? এটা সম্পদ। কেন সম্পদ? এটা ক্রয়টা কেন আমরা নিলাম না? স্যার সম্পদ ক্রয় মানে কেন? একটু মনে করার চেষ্টা করো, তোমাদেরকে এগুলো শিখাইছিলাম, একটু মনে করার চেষ্টা করো প্লিজ, একটু চেষ্টা করো। আচ্ছা আমি বলে দিচ্ছি, শুধুমাত্র পণ্য ক্রয়ের সময় ক্রয় নামে হিসাব খাত হবে, আর সবকিছুর ক্ষেত্রে ক্রয় নামে কোনো হিসাব খাত হবে না। যেমন দালান ক্রয় করছো, আসবাবপত্র ক্রয় করছো, জমি ক্রয় করছো, মনিহারি ক্রয় করছো, এখানে ক্রয় নামে কোনো হিসাব হবে না। শুধুমাত্র পণ্য ক্রয় করলে সেক্ষেত্রে ক্রয় নামে হিসাব হবে। ইন দা আদার কেস ক্রয় নামে কোনো হিসাব হবে না, ওখানে সম্পত্তি বা মনিহারি নামে হিসাব হবে। তাহলে আমরা এটা বুঝতে পারছি। আচ্ছা, এখন আমরা একটা রিয়েল গাণিতিক সমস্যা দেখব। আমি এতক্ষণ তোমাদেরকে কি পড়াইলাম এইটার উপর ডিপেন্ড করে আমরা একটা সমস্যা সমাধান করব, এই খ নাম্বার। শুধু খ নাম্বারটা আমরা সমাধান করব। আমাদের গাণিতিক সমস্যা শুধুমাত্র খ নাম্বারটা আমরা এখানে সমাধান করার চেষ্টা করব। ক এবং খ এটা আমরা আপাতত করব না, ক এবং খ আমরা পারি। তারপরও আমি একটু নওশীনের কাছে যাব। নওশীন, তুমি দ্রুত একটু ক নাম্বারের উত্তরটা দাও তো। যে সমস্ত ঘটনা লেনদেন নয়, কোন 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 ঘটনা এখানে লেনদেন নয়? মাসিক 15,000 টাকা যেটাকে একজন হিসাবরক্ষক নিয়োগ দেওয়া হয়। হ্যাঁ, জানুয়ারি 5 তারিখ এটা লেনদেন নয়। আর নগদী পণ্য ক্রয় না, এটা লেনদেন, এটা লেনদেন। আর কোনটা লেনদেন নয়? ওই যে 20,000 টাকা পণ্য ক্রয়ের ফরমাইশ প্রদান। অ্যাবসলিউটলি রাইট, এটা লেনদেন হবে না। ধন্যবাদ তোমাকে নওশীন, তোমার উত্তর 100% সঠিক। তাহলে এটা আমাদের দরকার নেই, আমরা শুধু এটা দেখব যে সকল ঘটনা লেনদেন, প্রথমে সেগুলোর হিসাব খাত আইডেন্টিফাই করতে হবে এবং ওইটা কোন শ্রেণীর সেটা আমাদেরকে দেখাইতে হবে। এবং এই পরীক্ষা এই প্রশ্নটা কিন্তু 100% আসবে। বি কেয়ারফুল, বি অ্যাটেন্টিভ, অলরেডি ডান, আমরা শিখেছি। উই আর গোয়িং টু সলভ দিস প্রবলেম। ওকে, রাইট। তাহলে প্রশ্নটা আমি এখানে নিয়ে আসছি, আমরা এখানে শুধু খ নাম্বারটা উত্তর দেব। ঠিক আছে, তাহলে আমরা চলে যাই ফারিয়ার কাছে। ফারিয়া, তুমি রেডি? তাহলে আমরা লেনদেনটা পড়ি শুরু থেকে। অনেক সময় দেখবা উপরেও কিন্তু লেনদেন থাকে, যেমন জনাব তোহা 2018 সালের 1 জানুয়ারি তারিখে নগদ 80,000, 50,000 টাকার আসবাবপত্র নিয়ে কারবার শুরু করেন। এখানে কয়টা হিসাব খাত আছে? এখানে 6টা হিসাব খাত আছে। তোমার মাথায় ফুলের টপ পড়ুক। আচ্ছা নওশীন বলো। এখানে 2টা হিসাব খাত। নওশীন বলো কি কি সেই হিসাব খাত? একটা হলো নগদ আর একটা হলো আসবাবপত্র। শ্রেণী বললো না, আপাতত হিসাব খাত বলো। আচ্ছা প্রমি, নওশীন যে উত্তর বললো যে এখানে 2টা হিসাব খাত আছে, উত্তর কি সঠিক? স্যার হ্যাঁ, এখানে 2টা কারবার। তুমি এত মানে এক্সপ্লেইন করার দরকার না, তুমি শুধু বলো যে নওশীনের উত্তর সঠিক না ভুল। নওশীন বলছে এখানে মাত্র 2টা হিসাব খাত আছে, তুমি ওর সাথে এগ্রি করো না ডিসএগ্রি করো? স্যার আমার মনে হচ্ছে এখানে 3টা হিসাব। অ্যাবসলিউটলি রাইট, এখানে 3টা হিসাব খাত। প্রমি তোমাকে 100% ধন্যবাদ। কারণ হলো এখানে 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 নগদ যেরকম একটা হিসাব খাত আছে, এখানে নগদ যেমন একটা হিসাব খাত আছে, আসবাবপত্র একটা হিসাব খাত আছে, ঠিক আছে। এই 2টা সম্পদ কে দিয়েছে? মালিক। মালিক ব্যবসায় কোনো সম্পদ দিলে তার নাম কি হয়? হিসাব খাতটার নাম কি নওশীন? মূলধন। প্রমির উত্তর সঠিক। তার মানে এখানে 3টা হিসাব খাত, নগদান হিসাব একটা, আসবাবপত্র হিসাব একটা, মূলধন হিসাব একটা। আমরা হিসাব শ্রেণীতে পরে যাচ্ছি। আচ্ছা 5 তারিখ এটা তো আমাদের আসবে না, আমরা আগেই বাদ দিয়ে দিচ্ছি। ফারিয়া বলো নগদে পণ্য ক্রয় এখানে কয়টা হিসাব খাত আছে?
ফারিয়া বলো। স্যার দুইটা। দুইটা হিসাব খাত, উত্তর সঠিক। সেই দুইটা হিসাব খাত কি কি একটু বলো তো। স্যার নগদ। নগদ একটা হিসাব খাত। একটা হচ্ছে স্যার সম্পদ। ভুল হয়েছে, একটা হয়েছে নগদ একটা হিসাব খাত। আচ্ছা নওশিন বলো। আর পণ্য ক্রয়। ক্রয় হিসাবে, পণ্য নামে কোনো হিসাব খাত হবে না, তাহলে এটা দুইটা হিসাব খাত, একটা হলো নগদ একটা হিসাব খাত, ক্রয় একটা হিসাব খাত। আমরা শ্রেণীতে পরে যাচ্ছি। এখন চলে যাই আমরা প্রমির কাছে। 14 তারিখের লেনদেন। প্রমি বলো, ধারে পণ্য ক্রয় এখানে কয়টা হিসাব খাত আছে? স্যার দুইটি। দুইটা হিসাব খাত। কি কি? প্রদেয় হিসাব আর ক্রয় হিসাব। অ্যাবসলিউটলি রাইট, প্রদেয় হিসাব এবং ক্রয় হিসাব। আচ্ছা ফারিয়ার কাছে আবারও আসি। ফারুকের নিকট পণ্য বিক্রয় এখানে কয়টা হিসাব খাত? স্যার দুইটা। দুইটা হিসাব খাত। কি কি? একটা হচ্ছে নগদ। হয় নাই, ভুল। নগদ নামে কোনো হিসাব খাত এখানে আসবেই না। আচ্ছা এটার উত্তর প্রমি দেবা। প্রমি এখানে নগদ নামে কোনো হিসাব খাত কেন আসবে না? ফারুক মানে এখানে নাম দেয়া আছে। অ্যাবসলিউটলি রাইট। যার কাছ পণ্য, থেকে পণ্য রাইট রাইট, জি, পণ্য ক্রয় বিক্রয়ের সময় কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম থাকলে সেটা ধারে পণ্য ক্রয় বিক্রয় বোঝায়। আবারও বলতেছি, পণ্য ক্রয় বিক্রয়ের সময় কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম থাকলে সেটাকে কি বোঝায়? ধারে ক্রয় বা ধারে বিক্রয়। কেন এই ব্যক্তির নাম দিছে? কারণ এই ব্যক্তির কাছে সে টাকা পাবে, যাতে ভুলে না যায়, সেই কারণেই তো এই নামটা দিছে। আর যদি নগদে পণ্য ক্রয় বিক্রয় করতে, তাহলে এই ফারুক মারুকের নাম মনে রাখার কোনো দরকার ছিল আমার? তাহলে অবশ্যই এটা কি হবে? ধারে পণ্য ক্রয়, ধানে পণ্য বিক্রয়। তাহলে এখানে দুইটা হিসাব খাত, একটা হলো বিক্রয় হিসাব আর একটা হলো দেনাদার। তবে দেনাদারের নাম কি হবে? ফারুক হিসাব। তাহলে চলে যাই নওশিনের কাছে। পরেরটা তো লেনদেন হবে না। নওশিন বলো 31 তারিখের লেনদেন কি হবে? বেতন প্রদান করা হলো, দুইটা হিসাব খাত বলো। আরে কি হিসাব, তুমি বাতিল, তুমি আউট, ডিসকোয়ালিফাইড। প্রমি বলো এখানে দুইটা হিসাব খাত কি কি হবে? স্যার হিসাব রক্ষক। আর কিসের হিসাব রক্ষক? তোমাকে ভার্চুয়ালি থাপ্পড় মারা হইলো। ফারিয়া বলো। বেতন প্রদান করা হলো, হিসাব রক্ষক কে সেটা আমার জানার দরকার নাই, শুধু বেতন প্রদান করা হলো। স্যার প্রদেয়। আর কিসের পদ? তোমাকেও অনলাইনে থাপ্পড় মারা হইলো। এই নওশিন বলো। বেতন প্রদান। বেতন একটা হিসাব, রাইট। আর একটা দেয়া হলো প্রদান করা। কি দেওয়া হলো? বেতন বাবদ কি দেওয়া হলো? খরচ না। নগদ একটা হিসাব, রাইট। এখানে দুইটা হিসাব, একটা হলো বেতন হিসাব আর একটা হলো কি? নগদ হিসাব। যাই হোক, 7 সাগর 13 নদী পার হয়ে তোমরা মোটামুটি কিছু উত্তর পাইছো। এখন তাহলে আমরা সলিউশনে যাই। আমরা হিসাব খাত দেখছি, হিসাবের শ্রেণী বিভাগ দেখি নাই, এখন আমরা শ্রেণীগুলো দেখবো। আচ্ছা এখন দেখো, এখন আমরা চলে আসছি, আমরা অলরেডি আইডেন্টিফাই করছি হিসাবের খাতগুলো। এখন আমরা শ্রেণীগুলো আইডেন্টিফাই করব। দেখো প্রথমে আসি নগদান হিসাব। নগদান হিসাব এটা অবশ্যই সম্পদ শ্রেণীতে যাবে, জানি আমরা। আসবাবপত্র এটা অবশ্যই সম্পদ হিসাবে যাবে। মূলধন বা উত্তোলন থাকলে মালিকানা সত্ত্বে এই শ্রেণীতে যাবে। তোমরা কিন্তু ছকটা দেখো, ছকে কি আসছে? প্রথমে আসছে তারিখ বা ক্রমিক নং, পরে আসছে সংশ্লিষ্ট হিসাব খাত, পরে আসছে হিসাবের শ্রেণী বিভাগ, রাইট। ক্রয় হিসাব এটা অবশ্যই ব্যয় শ্রেণীতে যাবে। নগদান হিসাব এটা অবশ্যই সম্পদ হিসাবে যাবে। ক্রয় হিসাব ওই সেম ব্যয় হিসাব। প্রদেয় হিসাব এটা দায় প্রাপ্য, ওই যে ফারুক এটা নাম লিখতে হবে, দেনাদারের নাম, এটা সম্পদ হিসাব, কারণ তার কাছে আমরা টাকা পাবো। বিক্রি করলে আয় হয়, তাই আয় শ্রেণীতে যাবে। বেতন প্রদান করছি, অবশ্যই এটা ব্যয় হবে। আর নগদ টাকা অবশ্যই কি হবে? সম্পদ শ্রেণীতে যাবে। তাহলে আমরা কি এটা বুঝতে পারছি? প্রমিস, ফারিয়া, নওশিন, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা আজকের ক্লাসে ছিলাম, তোমাদেরকে ধন্যবাদ। এবং লাইভে আমার এই ক্লাসটি শিক্ষার্থী বন্ধুরা বাংলাদেশের যে যেখান থেকে, যে প্রান্ত থেকে, দেশ এবং দেশের বাইরে, পৃথিবীর বাইরে না, যারা আমার ক্লাসটি আজকে দেখতেছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। ক্লাসটা শেষ হয়ে গেলে তোমাদেরকে আবার অনুরোধ করব, আমার চ্যানেলে চলে যাও, কষ্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, নোটিফিকেশন বেলে ক্লিক করে রাখো, যাতে ফিনান্স এবং হিসাব বিজ্ঞানের আরো দারুণ কিছু অসাম ক্লাস নিয়ে আসতে পারি। আমার ইউটিউব চ্যানেল তোমরা জানো, এবং বাংলায় তানজুল ইসলাম রাব্বি লিখে সার্চ দিলে আমার ফেসবুক পেজ পাবে, ওখানে ক্লাসের লিংক দেওয়া থাকবে। ক্লাসটা আবার দেখবা, কারণ অনেক কিছু আমরা ক্লাসে পড়ি বা জানি, কিন্তু পরে সেটা ভুলে যাই। তোমাদেরকে আবারও আমি কৃতজ্ঞ প্রকাশ করছি। আজকে দীর্ঘ একটা লং টাইম ক্লাস আমরা করলাম। নেক্সট আমরা আবারও আরেকটি ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত আমি বিদায় নিচ্ছি। ভালো থেকো, বাসায় থেকো,
বাহিরে যাইও না, যাইতে পারো মাস্ক এবং হ্যান্ড স্যানিটাইজার লাগাইয়া যাও, সমস্যা নাই। আবার বাসায় মেয়ে ছেলে বাসায় ফিরে আসো। বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।